আচ্ছা, আমরা ১ম যে ২ টা ক্লাস আমরা করেছি, সেই ২ টা ক্লাসে অ্যাকাউন্ট তৈরি করা শিখেছিলাম, তাই না? সো অ্যাকাউন্ট আমাদের সবারই আছে একটা করে। তো এই কয়েকদিনে আপনারা অ্যাকাউন্টের ভেতরে কেউ ঢুকছিলেন? ঢুকে দেখেন নাই ডলার আসছে কিনা? দেখতে হবে। অ্যাকাউন্টটা একটু নিজে ঘেঁটে-ঘুটে দেখতে হবে। কোথায় কি ধরনের অপশন আছে, কি লেখা আছে, কি ধরনের বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আগে ঘাটাঘাটি করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। আপনি যদি না ঘাটেন, না চেষ্টা করেন নিজে বোঝার, তাহলে কিন্তু শিখতে বা বুঝতে অনেক দেরি হবে। যে কোনো স্কিল শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন হচ্ছে আমরা মনে করি যে আমরা বোধহয় কোনো একটা কোর্সে ভর্তি হলেই আমাদেরকে সব শিখিয়ে দিবে, তাই না? তাই তো মনে হয়। কিন্তু আসলে আপনি লক্ষ টাকার কোর্সে ভর্তি হলেও শিখতে পারবেন না যদি আপনি নিজে থেকে শেখার চেষ্টা না করেন। কারণ শেখানোর জিনিস তো আর খাওয়ানো যায় না, তাই না? এই বিষয়টাকে মাথায় রেখে আমাদেরকে কাজ শিখতে হবে এবং কাজগুলো করতে হবে। একই স্কুলে পড়ে অনেকে পায় A+, আবার অনেকে করে ফেল। তো ঠিক একইভাবে একই কোর্সে ভর্তি হয়ে অনেকে হাজার ডলার আয় করবে, আবার অনেকে কোনো ইনকামই করতে পারবে না। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে নিজের উপরে। আপনি যদি ইনকামের ভেতরে ঢুকতে দেরি হয়, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আয়টা আসতেছে না, ইনকামটা হচ্ছে না, তাহলে আপনাকে কি করতে হবে? এই লাইনটা ছেড়ে দৌড়ে পালানো যাবে না। ঠিক আছে? যে আমি পারতেছি না, আমার তো হচ্ছে না, তাহলে আমি এটা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে অন্য কিছু চেষ্টা করি। না, আপনি অন্য কিছু অবশ্যই চেষ্টা করবেন, কিন্তু এটাকেও আপনাকে ধরে রাখতে হবে। এটার পেছনেও আপনাকে, যেহেতু আপনি সময় দিয়েছেন অলরেডি, তাহলে এটার পেছনে আপনাকে আরও একটু সময় দিয়ে বারবার চেষ্টা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না আপনি সাকসেস হন। ঠিক আছে? তা আমাদের এই কোর্সের যে কন্টেন্টগুলো বা যে বিষয়গুলো আমরা আপনাদেরকে শেখাবো, এইগুলো আহামরি কঠিন কিছু নয়। আপনারা সবাই পারবেন বলেই আমার বিশ্বাস, যেহেতু আপনারা এখানে যারা আছেন আমাদের অলরেডি আগের বেসিক কম্পিউটার কোর্সগুলো আপনারা এখান থেকেই করেছেন। তো আপনারা পারবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু চেষ্টাটা, পরিশ্রমটা 100% দিতে হবে। যত ভালো আপনি শ্রম দেবেন, এইটার আউটপুটটা ২-৩ মাস পরে আপনি নিজের চোখে দেখতে পারবেন। ঠিক আছে? প্যাসিভ আর্নিংয়ের মার্কেট প্লেসগুলোতে কাজের সিস্টেমটাই হচ্ছে আপনি আজকে কাজ করে রাখবেন, ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর পর থেকে দেখবেন আপনার ওইখান থেকে রেজাল্ট আসবে। মানে এটা হচ্ছে কৃষিকাজের মতো। ঠিক আছে? আপনি একটা গরু কিনে লালন পালন করলেন, এখন গরু কি আপনাকে প্রতিদিন টাকা দিবে? না। আপনি যখন ৩ মাস, ৬ মাস লালন পালন করার পরে বাজারে বিক্রি করবেন, ১,০০,০০০ টাকার একটা গরু বিক্রি করলে আপনার সেখান থেকে ১৫, ২০, ৩০,০০০ টাকা লাভ হবে। ঠিক তেমনই আপনি এইখানে অনলাইনে কাজ করবেন কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া, মানে কোনো টাকা পয়সা খরচ ছাড়া। আপনার ইনভেস্টমেন্ট কোথায়? ওই যে এককালীন একটা কম্পিউটার কিনছেন এবং আপনার ইন্টারনেট সংযোগটা, প্রত্যেক মাসে ইন্টারনেট ব্যয় যেটা, হ্যাঁ, এবং বিদ্যুৎ বিল যেটা আসে। কম্পিউটারের বিদ্যুৎ বিল অত বেশি আসে না। আপনি যদি একটা কম্পিউটার চালান, স্বাভাবিক, খুব স্বাভাবিক বিলই আসে, খুব একটা বেশি আসে না। তো সব কিছু মিলিয়ে আমাদের একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আছে এবং প্রত্যেক মাসে বলা যায় যে কম্পিউটার বা ইন্টারনেটের পেছনে আমাদের ৫00-৬০০ টাকা খরচ হবে বা হয়। হ্যাঁ, এটা আমাদের শেখার পেছনে এবং কাজ করার পেছনে আর কি লাইফ টাইম ইনভেস্টমেন্ট। এবং এই যুগে আমরা না খেয়ে থাকতে পারবো, কিন্তু ইন্টারনেট ছাড়া থাকাটা সম্ভব নয়। যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে তাদেরও ইন্টারনেট লাগে, আবার যারা ফ্রিল্যান্সিং করে না, অনলাইনে কাজ করে না, তারাও কিন্তু ইন্টারনেট কিনেই ব্যবহার করে, তাই না? সো ওই আপনার আগে যে ইন্টারনেট খরচটা হতো, এখনও ওই একই খরচটাই হবে, কিন্তু এখন আপনাকে প্রফেশনালি এটাকে কাজে লাগিয়ে আপনার ওই খরচ থেকে আয়টাকে তুলে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে মেইনলি আমাদের মূল, মানে ফোকাস থাকাটা দরকার। আপনি আগে ইন্টারনেটে ফেসবুক, ইউটিউব দেখছেন, ইউটিউবে আপনি টিকটকে গেছেন, বিভিন্ন জায়গায় আপনি বিনোদনমূলক যে কন্টেন্ট আছে, এন্টারটেইনমেন্ট, নিজেকে আপনি এন্টারটেইনমেন্ট করার চেষ্টা করেছেন, নিজেকে
বলা যায় যে সময় টাইম পাস যেটা সেগুলো করার ট্রাই করেছেন, কিন্তু এখন থেকে আপনাকে চেষ্টা করতে হবে আপনি কিভাবে আপনার ইনকামটাকে বাড়াবেন, কিভাবে আপনি ইনকামটা শুরু করবেন। আপনারা যেহেতু শুরু করেননি, আপনার প্রথম উদ্দেশ্য হবে কিভাবে আপনি ইনকামটাকে শুরু করবেন, এবং ইনকাম যখন শুরু হবে তখন আপনার উদ্দেশ্য থাকবে কিভাবে আপনি ইনকামটাকে বাড়াবেন। ঠিক আছে? সো আমি আপনাদেরকে একটা করে অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছি। এই একটা অ্যাকাউন্টে আপনার আগে ইনকামটা শুরু হতে হবে। ঠিক আছে? এর আগে আমরা আর অন্য কোনো কিছু দেখব না। আপনার এখানে ইনকামটা শুরু হওয়া বলতে কি, অন্তত 10-20 টাকা হলেও তো আসবে নাকি? যতক্ষণ না আপনি ধরেন 50 সেন্ট, 80 সেন্ট বা $1 পর্যন্ত আয় না করবেন, ততক্ষণ আমরা আর দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট করব না। ঠিক আছে? যখন আপনি দেখবেন এখান থেকে আপনার $1, $2, $5 আর্নিংটা চলে আসছে, তখন আমরা চিন্তা করব যে হ্যাঁ, আমাদের এখন এই ইনকামটাকে বাড়াতে হবে। ঠিক আছে? তখন আমরা ইনকামটাকে বাড়ানোর যে পদ্ধতিগুলো আছে, কোন ওয়েতে ইনকামগুলো বাড়ানো যায়, ইনকামটা আরও অনেক বেশি করা যায়, সেই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে জানার এবং শেখার চেষ্টা করব। মূলত বিভিন্ন যে ফ্রিল্যান্সিং কোর্সগুলো আছে, এই ফ্রিল্যান্সিং কোর্সগুলোতে ইনকামকেই মূলত মূল টার্গেট করা হয়, কিন্তু যখন ইনকামকেই মূল ফোকাস করা হয় তখন আবার হয় কি যে স্কিলটা আর ঠিকমতো শেখা হয়ে ওঠে না। এটা একটা বড় সমস্যা। তো আবার আমাদের যে সময়টা আসছে, যে যুগটা আসছে, এখানে আসলে ইনকাম করাটা আর শেখাটা একসাথেই করতে হয়, না হলে আবার হতাশা চলে আসে। দেখা যায় আমাদের আশেপাশে সবাই অনলাইনে কাজ করতেছে, যে বেটা ওই কাঠমিস্ত্রির কাজ করে সেও অনলাইনে ইনকাম করে। হ্যাঁ, আর আমরা অনেক কিছু শিখেও ইনকাম করতে পারছি না, তখন কিন্তু আমাদের মধ্যে হতাশা আসে। তো এই জন্যই ছোটো ছোটো ইনকামগুলোও দরকার, যেন কোর্স চলাকালীন সময় আপনি আর্নিংটা অল্প হলেও শুরু করতে পারেন। তো আমরা এখন আমাদের যে অ্যাডোবি স্টক যে মার্কেট প্লেস ছিল, যেখানে আমরা অলরেডি দেখেছিলাম যে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এবং আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেই মার্কেট প্লেসে আমরা আসলাম। এবং এই জায়গায় আমাদেরকে আগে একটু রিসার্চ করতে হবে যে এই মার্কেটের জন্যই তো আমরা ডিজাইনগুলো তৈরি করব, ডিজাইন ক্রিয়েট করব, সেটা এআই দিয়ে করতে হতে পারে, ম্যানুয়ালি হাত দিয়েও কিছু টাচ করতে হতে পারে। তো যেভাবেই করতে হোক না কেন, আমাকে আগে বুঝতে হবে যে আমার কি ধরনের ডিজাইন করলে পরে আমার জন্য সহজ হবে। যেহেতু আমরা নতুন, আমরা এমন কোনো কাজে হাত দিব না যেই জিনিসটা আমি পারতেছি না, যে জিনিসটা আমার জন্য খুব কষ্ট, আমার জন্য মনে হচ্ছে যে একেবারে মানে কি বলে, গোটা পৃথিবী জয় করার সমান। এই ধরনের কোনো কাজ করার কোনো প্রয়োজন নাই। আমাদের কাজ করার অনেকগুলো ওয়ে আছে, যেইগুলো আমাদের কাছে সহজ মনে হবে আমরা সেই কাজগুলো দিয়ে শুরু করব। এরপরে যেগুলো বুঝতে পারছি না সেগুলো আস্তে আস্তে শিখে নেওয়ার চেষ্টা করব। তো অ্যাডোবি স্টকে আসার পরে আমরা এখানকার যে মার্কেট প্লেসটা আছে, এখানে নিচের দিকে আসলে এই মার্কেট প্লেসের বিভিন্ন ফিচার, ক্যাটাগরি সব কিছু এখানে দেখা যায়। এখন মেইনলি আমাদের এই জিনিসগুলোকেও একটু বুঝতে হবে, ঘাটাঘাটি করতে হবে। আপনি ঘোড়াঘাট বাজারে একটা দোকান দিবেন, কিন্তু আপনি ঘোড়াঘাট বাজার নিজেই আপনি চেনেন না ঠিক মতো। ঠিক আছে? আপনি কোনো দিন গোটা ঘোড়াঘাট যে বাজারটা আছে সেটা আপনি কোনো দিন ঘুরে দেখেননি, আপনি শুধু মানুষের কাছে শুনেছেন এবং সেই বাজারেই আপনি দোকান দিতে যাচ্ছেন, তাহলে ওই দোকান থেকে আপনার ভালো ইনকাম নাও হতে পারে। কারণ কি? কারণ এই মার্কেটে আপনার কি ধরনের পণ্য ভালো বিক্রি হয় আপনি তখনই বুঝবেন যখন আপনি গোটা বাজারটা একটু ঘুরবেন, তাই না? তো ঠিক তেমনই আমরা এই মার্কেট প্লেসে যখন আমাদের একটা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট মানে একটা দোকান করলাম, এই দোকানের মধ্যে আমি কোন ধরনের প্রোডাক্ট রাখবো, আমাদের যে ডিজাইনগুলো এগুলো হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট, এগুলোই হচ্ছে আমাদের অ্যাসেট, সম্পদ। এইগুলো বিক্রি হবে আজীবন ধরে এবং সেই বিক্রির টাকা দিয়েই আমরা মূলত অনলাইন থেকে আয় করে বা উপার্জন করে আমরা সেটাকে ব্যাংকের মাধ্যমে আমাদের হাতে পাবো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড ক্যাটাগরি রাখছে, ফুড ড্রিঙ্ক ক্যাটাগরি, মক আপ ক্যাটাগরি, তারপরে পিপল, নেচার, বিজনেস ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি বিভিন্ন ক্যাটাগরিগুলোকে ঢুকে দেখতে পারেন। ধরেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে যদি আমি ক্লিক করি, এখানে ওই ক্যাটাগরিগুলোকে কেন রাখছে? কারণ এই ক্যাটাগরির ডিজাইনগুলোই সবথেকে বেশি বিক্রি হয় এই অ্যাডোবি স্টক মার্কেট প্লেস থেকে।
ঠিক আছে? যেমন আমরা ফুড ক্যাটাগরিতে যখন সার্চ করলাম বা ক্লিক করলাম, তখন এখানে বিভিন্ন খাবার-দাবার, বিভিন্ন দেশের, বিভিন্ন কান্ট্রির আপনার তাদের যেই খাবারের যে বৈচিত্র্যগুলো আছে, সেই বৈচিত্র্যগুলো নিয়েই কিন্তু এখানে বিভিন্ন ভিডিও, ইমেজ, ছবি সব কিছু আসছে। এখন ঘটনা হলো, এখানে কি আপনি ভাত দেখতে পাচ্ছেন? ভাত-টাত নাই না? তো পৃথিবীর অন্যান্য দেশের মানুষেরা ভাত খুব কমই খায়, যতটা আমরা বেশি খাই আর কি। আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত, কিন্তু অন্যান্য দেশের মানুষ যখন কোনো কিছু পায় না তখন খায় ভাত। তা আমরা তো ভাত ছাড়া কিছুই বুঝি না। তো এখানে ভাতের চাহিদা কম। দেখেন এখানে বিভিন্ন ফ্রুটস, তারপরে বিভিন্ন জুস, তারপরে আর কি বিভিন্ন খাবারের যে আপনার মানে সাজানো বা খুব সুন্দরভাবে উপস্থাপনা, সেই জিনিসগুলো এখানে কিন্তু ছবিগুলো দেখাচ্ছে। এখন আপনি চাইলে কিন্তু এই ধরনের ছবিও এই মার্কেট প্লেসে বিক্রি করতে পারবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে ছবি এবং ভিডিও। দেখেন এটা আবার নড়াচড়া করতেছে, তার মানে এটা হচ্ছে ভিডিও। আমি চাইলে এখানে ভিডিও বিক্রি করতে পারবো। এখানে এই ধরনের ইমেজগুলো আপনার মনে করেন এটা ক্যামেরা দিয়ে তোলা। এখানে এমন অনেক ইমেজ আছে যেগুলো ক্যামেরায় তোলা, ঠিক আছে? আপনার যদি ভালো ক্যামেরা থাকে, যারা ফটোগ্রাফার আছে, আমরা অনেকের খুব ভালো ক্যামেরা দেখি না, ডিএসএলআর ক্যামেরা। তো আমরা কিন্তু অনেকে জানিই না যে এই ক্যামেরা দিয়ে সে কয় টাকা আয় করে। আমরা মনে করি যে একটা ক্যামেরাম্যান, সে তো এই বেটা তো হচ্ছে বিয়েবাড়ির ভিডিও করে বেড়ায়, ওইখান থেকেই যা ইনকাম করে এটাই। অথবা সে বিভিন্ন পার্কে গিয়ে কারো ছবি তুলে দিল কন্টাক্টে, হ্যাঁ, এটাই হয়তো তার কাজ। কিন্তু বাস্তবে আমাদের যে স্টক মার্কেট প্লেসগুলো আছে, যেখানে ডিজাইন কেনা বেচা হয়, ছবি কেনা বিক্রি হয়, এটার কিন্তু অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। এখানে ফটোগ্রাফারদের ইমেজের চাহিদা অনেক অনেক বেশি, ঠিক আছে? আপনারা মাঝে মধ্যে হয়তো নিউজ পেপারে পড়ে দেখবেন যে এমন অনেক ফটোগ্রাফার আছে যাদের ছবি বিভিন্ন আপনার প্রতিযোগিতায় প্রথম হয়। হ্যাঁ, বাংলাদেশের অনেক ফটোগ্রাফারও আছে। তো এদের কাজই হচ্ছে কি বিভিন্ন জঙ্গলের মধ্যে যে পাখির ছবি উঠায়। তারপরে হচ্ছে আমাদের গত কয়েকদিন আগে আমি একটা নিউজ দেখলাম, কোন জায়গার যে ভুলে গেছি, এরা সম্ভবত রাজশাহীর এক দম্পতি, স্বামী স্ত্রী। ওনারা জঙ্গলের ভেতরে ঘুরে ফিরেই ওনারা প্রায় 300-400 প্রজাতির পাখির ছবি উঠাইছেন, হ্যাঁ, এতদিন ধরে। এবং ওনাদের কাজই হচ্ছে ফটোগ্রাফি করা। সো এই যে ফটোগ্রাফিগুলো করলেন, এইগুলো কি শুধু মানুষ শখ করেই ছবি তোলে? বা আপনি যদি শখ করেই ছবি উঠান, আপনি কয়দিন উঠাবেন? আপনার কি পেটে ক্ষুধা নাই? আরও তো নিশ্চয়ই পেটে ক্ষুধা আছে। আপনি যে ক্যামেরাটা কিনছেন, এটা তো নিশ্চয়ই কেউ আপনাকে ফ্রিতে দেয়নি। এটাকেও আপনাকে অনেক টাকা খরচ করে কিনতে হয়েছে। আবার আপনি যখন এই ছবিগুলোকে মানুষের মধ্যে দিচ্ছেন, এটা তো নিশ্চয়ই আপনি ফ্রিতে দিবেন না। কারণ আপনি একটা পাখির ছবি বিভিন্ন অ্যাঙ্গেলে উঠাতে গেলে খুব লম্বা সময় লাগে। ধরেন একটা পাখির কাছে যাওয়া যায়, পাখির কাছে গেলেই তো পাখি ফুরুত করে উড়ে যায়। তো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে খুব কষ্ট করে ছবিগুলোকে তুলতে হয়। এখন এই যে এত কষ্ট করে ছবি উঠানো, সেই ছবিগুলোকে আবার মানুষের কাছে উপস্থাপনা করা, এই ছবিগুলো আবার অনেক সময় অনেক কাজে লাগে। কি কাজে লাগে? এই ছবিগুলো কিন্তু বিভিন্ন ধরেন ব্যানারে, পোস্টারে, বইয়ের ভেতরে, ঠিক আছে, বইয়ের কভারে, বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন কার্টুনে এই জিনিসগুলো কিন্তু দরকার পড়ে এই ছবিগুলো ব্যবহার করা, ঠিক আছে? ধরেন আমাদের যে স্কুলে আমরা পড়াশোনা করে আসছি, বাচ্চাদের যে শিশু শিক্ষা বইগুলো আছে, ওইগুলোতে বাঘ ভাল্লুকের ছবি দেখেন না? তো এইগুলো তো ছবি তুলতে হয়েছে নাকি? এই ছবিগুলো এত সুন্দর সুন্দর ছবি আসছে কিভাবে? কেউ না কেউ এই ছবিগুলো উঠাইছে, উঠানোর পরে এই বইগুলোতে পাবলিশ হয়েছে। এখন যিনি বইটা মনে করেন ছাপাইছে, উনি কি জঙ্গলে গিয়ে 101টা প্রাণীর ছবি তুলে নিয়ে আসতে পারবে? ওনার এত সময় আছে? নাই। উনি কী করবে? অনলাইনে সার্চ করবে, করে বাঘের দরকার পড়লে বাঘ লিখে সার্চ করবে, সিংহের দরকার পড়লে সিংহ লিখে সার্চ করবে, করলে ওই ছবি আসবে। এবং তিনি তার পছন্দ মতো যেই ছবিটা ভাল লাগে সেটাকে তিনি ডাউনলোড করবে, ডাউনলোড করে ছবি আপনার হচ্ছে বইয়ের ভেতরে ব্যবহার করবে। এখন এই যে ধরেন আপনি বাণিজ্যিক বই, যেটা বইয়ের ভেতরে যখন আপনি ছাপাচ্ছেন, এটা কিন্তু একটা বাণিজ্যিক কারণ। মানে আপনি ধরেন অনলাইন থেকে কোনো একটা ছবি ফ্রিতে নিলেন, নিয়ে বইয়ের ভেতরে ছাপালেন, এই ছবিটা আপনার ধরেন খুব একটা ভালো রেজাল্ট আপনাকে দিবে না,
ঠিক আছে? আপনি ফ্রিতে অনলাইনে যে ছবিগুলো পাচ্ছেন, সব ছবি আপনার বাণিজ্যিক কারণে, আপনি যদি ব্যবসা করতে চান, সেই ছবিগুলো আপনাকে ভালো রেজাল্ট দিবে না। তাহলে কোন ছবিগুলো আপনাকে ভালো রেজাল্ট দিবে বা কোন ধরনের ছবি আপনি ব্যবহার করবেন? যেহেতু আপনি বই ছাপিয়ে এটাকে বিক্রি করবেন, তাই না? আপনি ব্যবসা করবেন। তার মানে ব্যবসা যেহেতু করবেন, আপনাকে ভালো জিনিস, দামি জিনিসগুলো কিনে এনে এই বইয়ের ভেতরে রাখতে হবে। তাহলেই আপনার জিনিস মানুষ কিনে পড়বে, তাই না? তো এই জিনিসটা, এই ছবিগুলো তাদেরকে কিনে ব্যবহার করতে হয়। আর তিনি যদি কিনে না ব্যবহার করেন, চুরি করে ব্যবহার করে বা ফ্রিতে ইউজ করে, তাহলে কি হবে? যেই ব্যক্তি একটা ছবি উঠাইছেন, ধরেন একটা বাঘের ছবি আমি নিলাম, নিয়ে বইয়ের ভেতরে ছাপিয়ে এটা বিক্রি করা শুরু করলাম। এখন যেই ব্যক্তি ওই ছবিটা উঠিয়েছেন, ওই ব্যক্তিটা চাইলে আমার নামে মামলা দিতে পারেন। কেন দিতে পারেন? এটা হচ্ছে তার সম্পদ, তার অ্যাসেট, তার অনুমতি ব্যতীত আমি এটা আমার কোনো ব্যবসার কাজে, বাণিজ্যিক কাজে ব্যবহার করার আমার কোনো রাইট নাই, ঠিক আছে? এতে সাইবার ক্রাইম মামলার কারণে আমাকে জেলে যাওয়াও লাগতে পারে এবং সর্বোচ্চ 12 বছরের জেলও হতে পারে, ঠিক আছে? এবং বিশাল বড় জরিমানাও আছে। তো এই যে ব্যাপারগুলো, এই সমস্ত কারণে বিভিন্ন ব্যবসার কাজে কিন্তু এই ছবিগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার হয় এবং বাণিজ্যিকভাবে যখন ব্যবহার করতে হয় তখন যারা এইগুলো ব্যবহার করে তারা কিন্তু কিনে নেয়, ঠিক আছে? এই যে বাই অপশন আছে, বাই থেকে এই প্রোডাক্টটাকে কিনে বা ছবিটাকে কিনে তাদের কাজে ব্যবহার করে। তো মূলত ফটোগ্রাফারদের বাংলাদেশে শুধু নয়, গোটা পৃথিবীতে অনেক বেশি চাহিদা। তারা এই ফটোগ্রাফিগুলোকে বিভিন্ন যে আপনার ইমেজের যে মার্কেট প্লেসগুলো আছে, এই মার্কেট প্লেসগুলোতে আপলোড করে এবং এই ইমেজগুলোই খুব ভালো একটা মূল্যে কিন্তু প্রতিনিয়ত বিক্রি হয়, সেল হয় এবং এই টাকা দিয়েই কিন্তু তারা খুব ভালোভাবে চলতে পারে। আমরা মনে করেন যে আমাদের দেশের একটা অবস্থা এখন বর্তমানে, আমরা সবাই ফেসবুক থেকে ইনকামের জন্য ছুটে বেড়াচ্ছি, তাই না? আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে? ফেসবুক অ্যাকাউন্ট নাই? তোমার আছে? ফেসবুক নাই? তো ফেসবুক অ্যাকাউন্টে কি হয়? ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও দিলেই এখন নাকি ইনকাম হয়, ঠিক আছে? মনিটাইজেশন আসে। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে সবাই। তো সবাই তো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে না। এই যে একটা ধোঁয়াশার পেছনে তারা সময় দিচ্ছে, এই বাজে সময়টা ব্যয় না করে তারা যদি ফটোগ্রাফি করতো, তারা যদি স্টক মার্কেটে ধরেন ইমেজ তৈরি করে সেগুলোকে সেল করার জন্য চেষ্টা করতো, এখান থেকে কিন্তু তার থেকেও, ফেসবুকের থেকেও অনেক অনেক বেশি টাকা আয় করতে পারতো, ঠিক আছে? কিন্তু আমরা এই প্রফেশনাল কাজগুলো সম্পর্কে জানি না এবং এই জানার কারণে আমরা সেই কাজগুলো করিও না। তো এখানে আমরা ইমেজ দেখতে পাচ্ছি, এই ধরনের ইমেজগুলো আপনি চাইলে ফটোগ্রাফি করেও তৈরি করতে পারবেন। আপনার যদি ক্যামেরা থাকে তাহলে তো সেটা তো তৈরি করতে পারবেনই। এর বাহিরে আপনি চাইলে এআই ব্যবহার করেও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেও এই ধরনের ছবি আপনি তৈরি করতে পারবেন এবং এই ছবিগুলোকে আপনি মার্কেট প্লেসে সেল করতে পারবেন, ঠিক আছে? খুব সহজে। আপনার দামি ক্যামেরা নাই, কোনো সমস্যা নাই। আপনার তো মোবাইলে ইন্টারনেট আছে, আপনার কম্পিউটারে ইন্টারনেট আছে, আপনার কাছে এআই সাবস্ক্রিপশন আছে। আপনি এই ইমেজগুলোকে ব্যবহার করে আপনি চাইলেই নতুন করে এআই দিয়ে ইমেজ তৈরি করে সেটা মার্কেটে আপলোড করতে পারেন। তো এই ধরনের ইমেজ কিভাবে আপনি তৈরি করবেন সেটাও দেখব। আমি অন্য আরেকটা ট্যাবে যাই, গিয়ে আমি অ্যাডোবি স্টকের আরেকটা উইন্ডো ওপেন করি। এখানে আমরা ইমেজের সম্পর্কে ধারণা নিলাম যে আমরা যে কোনো ধরনের ছবি তৈরি করে এই মার্কেটে আপলোড করতে পারবো বা সেল করতে পারবো। এরপরে আমি যদি ভেক্টর লিখে সার্চ করি, ভেক্টর ইলাস্ট্রেশন মানে যেটা এডিটেবল, ধরেন আমি ভেক্টর লিখে সার্চ করলাম। দেখেন এইগুলোকে বলা হয় ভেক্টর ডিজাইন, ঠিক আছে? ভেক্টর কি কাজ করে? যেমন আমরা এই পাশে যে ইমেজগুলো দেখলাম, এই ইমেজগুলো কিন্তু ধরেন এই জায়গায় একটা ইমেজ দেখতে পাচ্ছি, এর ভেতরে লেখা আছে, তাই না? এই লেখা কিন্তু চেঞ্জ করা যায় না। একটা ছবির ভেতরে লেখা কি চেঞ্জ করা যাবে? যাবে না, কারণ ওটা তো একটা ছবি, স্থির ছবি। এই লেখায় ক্লিক করলে এটা ছবির সাথে অ্যাটাচ হওয়া, যার কারণে এটাকে এডিট করা যাচ্ছে না বা যাবে না, ঠিক আছে? কিন্তু আমরা যখন কোনো ভেক্টর ডিজাইন করব, ঠিক আছে? ধরেন এই যে এইটার ভিতরে লেখা আছে ওয়াটার কালার, এখানে লেখা আছে বা এখানে বিভিন্ন লোগোর ভেতরে লেখা দেখতে পাচ্ছি আমরা।
এগুলো কিন্তু চেঞ্জ করা যায়। এই লেখাগুলো যে কোনোভাবে চেঞ্জ করতে পারবেন আপনি, যে কোনো নাম দিতে পারবেন। এগুলো হচ্ছে এলিমেন্ট, বিভিন্ন ডিজাইনের এলিমেন্ট। আমাদের বিভিন্ন ডিজাইনের সৌন্দর্যের জন্য এই ধরনের এলিমেন্টগুলোকে দরকার পড়ে, ঠিক আছে? এইগুলোকে কালার চেঞ্জ করা যায়, ছোট বড় করা যায়। আপনার আপনি যদি বড় করেন, অনেক বড় করলেও এটার কোয়ালিটি নষ্ট হয় না, ঠিক আছে? ভেক্টরের যে আপনার বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভেক্টর আমরা যত বড়ই করি কোয়ালিটি নষ্ট হয় না, এবং যত ছোটই করি তারপরেও নষ্ট হয় না। এবং এইটার যে কোনো সময় যে কোনো কালার চেঞ্জ করা যায়। মনে করেন হলুদ কালার আছে, আমি চাচ্ছি এটাকে লাল কালার করব, আমি চাচ্ছি নীল কালার করব, আমার যে কালার দরকার আমি সেই কালারই কিন্তু করতে পারবো। আমি একজন কাস্টমার, আমার যদি ডিজাইনটা ভাল লাগে তাহলে আমি এটাকে ডাউনলোড করব, মানে কিনবো, কিনে ব্যবহার করব, কিনে আমার যে এলিমেন্টটা দরকার আমি সেটাকে খুব সুন্দরভাবে কালার চেঞ্জ করে ব্যবহার করতে পারবো। এখন এই ধরনের এলিমেন্টগুলো কী কাজে লাগে হয়তো আপনারা নতুন, আপনারা এইগুলো বুঝবেন না, তাই না? আপনার কাছে হয়তো প্রশ্ন হতে পারে যে ভাই এই এলিমেন্ট এগুলোর কী কাজ, এগুলো হুদাই কী তৈরি করে রাখছে ভাই, আমরা তো বুঝতেছি না কিছু। এক্স্যাক্টলি এইগুলোকে বলাই হচ্ছে গ্রাফিক্স এলিমেন্ট। আপনার ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর জন্য এই এলিমেন্টগুলো ব্যবহার। আমরা যদি দুই একটা উদাহরণ দেখি, দেখেন এখানে একটা পোস্টার ডিজাইন করা আছে। এই পোস্টারটা এআই দিয়ে তৈরি করা, ঠিক আছে? এই পোস্টারের ভেতরে কি আপনি কি কি দেখতে পাচ্ছেন বলেন তো? এই পোস্টারের ভেতরে আমার একটা ছবি আছে, তাই না? এখানে কিছু লেখা আছে নাকি? অনেকগুলো লেখা আছে, বেশিরভাগই লেখা। তারপরে কি আছে? এখানে কিছু আইকন আছে। আমরা কল আইকন দেখতে পাচ্ছি, লোকেশন আইকন দেখতে পাচ্ছি, কম্পিউটার আইকন, তারপরে সার্টিফিকেট আইকন, এরপরে গ্রোথ, হ্যাঁ, আপনি যে আপনার যে উন্নতি হচ্ছে একটা সেই ধরনের একটা আইকন। এরপরে এখানে দেখেন এগুলোও কিন্তু এলিমেন্ট, এগুলোও হচ্ছে গ্রাফিক্স এলিমেন্ট। আপনার এইগুলো দিলে, দেওয়ার ফলে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে। বাট আমি যদি এই এলিমেন্টগুলো না দিতাম, শুধু লেখা দিতাম, তাহলে কিন্তু এতটা সৌন্দর্য আসতো না। এরপরে দেখেন এই দিকে কিছু এলিমেন্ট, এই যে ডিসকাউন্ট দিচ্ছে, মানে একটা সেলিব্রেশন, একটা সুন্দর একটা ব্যাপার স্যাপার যে এখানে ডিসকাউন্ট চলছে, এই জিনিসটাকে ফুটিয়ে তোলার জন্য এখানে কিছু এলিমেন্ট ইউজ করা হয়েছে। এই জায়গায় ভবিষ্যৎ গড়ুন, দক্ষতা অর্জন করুন, এখানে কিছু এলিমেন্ট ব্যবহার হয়েছে। এখানে একটা শেপ, এটার নিচে একটা ব্লু কালারের শেপ ব্যবহার হয়েছে, যার কারণে এটা এই লেখাটা হাইলাইট করা দেখাচ্ছে, তাই না? এছাড়া কিন্তু অন্য লেখার মতো এটাও দেখা যেত, কিন্তু আমার যখন আমি এই ডিজাইনটা দেখব আমার আলাদাভাবে এই লেখাটার উপরেও কিন্তু চোখ যাবে। এখানে একটা দেখেন, এখানে আর একটা এলিমেন্ট ইউজ করা হয়েছে, এই জায়গায় একটা লাইন এলিমেন্ট ইউজ করা হয়েছে। এখানে একটা আপনার যে মানে এলিমেন্টের কোনো অভাব নাই। আপনার এখানে পুরা ডিজাইনে এত বেশি এলিমেন্ট ইউজ করা, যার কারণে আপনার কাছে অনেক সুন্দর লাগবে এবং ভালো লাগবে, ঠিক আছে, কালারফুল লাগবে। সো এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলো এই কারণেই দরকার পড়ে বিভিন্ন ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এখন এটা তো এআই দিয়ে তৈরি করেছে, এআইয়ের তো আর নতুন করে এআই যখন ডিজাইন করে তখন তো তার আর হচ্ছে কোনো স্টক মার্কেটে গিয়ে এলিমেন্ট ডাউনলোড করার দরকার নাই, তাই না? নাকি আছে? সে তো মানুষ না, তো সে তো একটা মেশিন সে নিজে নিজে তৈরি করে নেবে। কিন্তু যখন আমরা ম্যানুয়ালি ডিজাইন করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে আমি একটা ম্যানুয়াল ডিজাইন করব, পোস্টার, ব্যানার, লিফলেট, ফ্লায়ার, ঠিক আছে, তখন কিন্তু আমার বিভিন্ন এলিমেন্টের প্রয়োজন পড়বে। ধরেন আমার একটা লাইট ইফেক্টের দরকার পড়লো, আমার একটা হচ্ছে ধরেন এই ধরনের একটা শ্যাডোর প্রয়োজন পড়লো। আমি যদি আরও ভালোভাবে আপনাকে বোঝাতে যাই, ধরেন আমরা ক্যানভাতে যাই, আমরা কিছু পোস্টার এবং কিছু ডিজাইন দেখে আসি। আপনি যখন ডিজাইন দেখবেন তখন আপনার মধ্যে আইডিয়া তৈরি হবে যে আসলে এগুলো কী কারণে ইউজ হয়। আচ্ছা, কী ব্যাপার? আচ্ছা, তা আমি ক্যানভাতে আসলাম, আসার পরে আমি এখানে যে কোনো একটা ডিজাইন আগে একটু ওপেন করি। জাস্ট আমি একটা ডিজাইন এখান থেকে ওপেন করলাম। এখানে দেখেন এই ডিজাইনটা আপনার সুন্দর কখন লাগবে? যখন এটার ভিতরে এলিমেন্ট থাকবে, ঠিক আছে? এবং এলিমেন্ট কোথায় পাবেন? আপনি এই অ্যাডোবি স্টকে গিয়ে যে কোনো একটা এলিমেন্ট ডাউনলোড করতে পারেন।
আবার ক্যানভা কি করে, ক্যানভা কিন্তু এই এলিমেন্টগুলোকে কিনে তারা তাদের যে এলিমেন্টস অপশন আছে, ঠিক আছে, রিসোর্স সেকশন, এখানে তারা এখানে অ্যাড করে। ধরেন আমি যদি এখানে সেলিব্রেশন টাইপের কিছু লিখে সার্চ করি, সেলিব্রেশন লিখে সার্চ করলাম এবং গ্রাফিক্সের মধ্যে যাই, এবার এখানে দেখেন অনেক ধরনের এলিমেন্ট না, এইগুলোর অর্থটা কি, এগুলো দিয়ে আমার ডিজাইনটাকে আমি আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো। ধরেন আমি এইটা নিলাম, ঠিক আছে, এটা নিয়ে আমি এই জায়গায় রাখলাম, এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে নিচ থেকে কিছু একটা এলিমেন্ট খুব সুন্দর একটা সেলিব্রেট হচ্ছে, আমি এটাকে উপরে রাখতে পারি, ঠিক আছে। আজকের দিনটা মনে হচ্ছে হালখাতার দিন বা ঈদের দিন, এই টাইপের একটা ভাইব আসবে, ঠিক আছে। আপনারা এই এলিমেন্টগুলোকে এই ধরনের কাজের জন্য আর কি ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো আমরা এখান থেকে আর কি বুঝলাম। একটা এলিমেন্ট ব্যবহার করলে আমাদের ডিজাইনের সৌন্দর্য আসে, এবং এই ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর জন্যই আপনার এই তৈরি করা এলিমেন্টগুলো বিভিন্ন ডিজাইনাররা ডাউনলোড করবে, বিভিন্ন কাস্টমাররা এসে 1-2 ক্লিকে ডাউনলোড করবে। এই একটা এলিমেন্ট তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। তো আমরা যখন একটা ডিজাইন করব একজন ডিজাইনার হিসেবে, তখন কিন্তু আমাদের একটা ডিজাইন করতে গেলে এত এলিমেন্ট ডিজাইন করার মতো আর সময় নাই, আমরা তখন রেডিমেড এলিমেন্ট খুঁজবো, ঠিক আছে, আমার ডিজাইনটাকে সহজ করার জন্য। যে আমার একটা এমন একটা এলিমেন্ট লাগবে, ধরেন আমার একটা গাছ লাগবে, ঠিক আছে, আমার একটা গাছের আইকন লাগবে, আমি ট্রি ভেক্টর লিখে সার্চ করলাম, তো ট্রি মানে হচ্ছে গাছ। তো আমরা এখানে দেখেন এখন গাছ রিলেটেড অনেক ডিজাইন চলে আসছে, আমার যেটা ভাল লাগবে আমি সেটা 1 ক্লিকে ডাউনলোড করব, করে আমি ইউজ করতে পারবো, ঠিক আছে। এই যে দ্রুত কাজ করার জন্য মানুষ এলিমেন্ট খুঁজতে আসে, এবং এই যে এলিমেন্ট ডাউনলোড করে, এই ডাউনলোড করার ফলেই কিন্তু আমরা ইনকামটা ভালো মতো করতে পারি। বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হলো, এই ধরনের ভেক্টর আমরা কিভাবে তৈরি করব, এই ধরনের ইমেজ আমরা কিভাবে তৈরি করব, এইটা হচ্ছে মূল বিষয়। তো ভেক্টর তৈরি করা এটাও সহজ, এবং ভেক্টরের থেকে ধরেন আমরা যখন ইমেজ ক্রিয়েট করি, এই ছবি তৈরি করা আরও বেশি সহজ, ঠিক আছে। তো প্রথমত আমরা এই ছবি তৈরি করার বিষয়টা নিয়েই শিখব, ছবি কিভাবে আপনি খুব সহজে তৈরি করতে পারেন সে বিষয়টা সম্পর্কে আগে আমরা জানব, ঠিক আছে। তো ছবি তৈরি করতে গেলে যে জিনিসটা মূল জরুরি দরকার, সেটা হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করাটা আমাদেরকে জানা থাকতে হবে। আমরা সবাই চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি? হ্যাঁ, চ্যাট জিপিটি ভালোভাবে ব্যবহার করা জানতে হবে। তো ধরেন আমি চ্যাট জিপিটিতে গেলাম, আমি চ্যাট জিপিটিটা ওপেন করি এখান থেকে। চ্যাট জিপিটি আমরা ইউজ করব প্রম্পট তৈরি করার জন্য, এটাকে মনে রাখবেন, এবং আপনারা প্রয়োজনে খাতায় লিখে রাখবেন, এটা সব থেকে ভালো হয়। যদিও ক্লাস রেকর্ড থাকবে, আগামী ক্লাস থেকে আপনারা খাতা কলম নিয়ে আসার চেষ্টা করবেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেপগুলো খাতায় লিখে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো চ্যাট জিপিটিতে কী করা যায়, চ্যাট জিপিটিতে আমরা প্রম্পট তৈরি করব। প্রম্পট মানে কি? প্রম্পট মানে হচ্ছে নির্দেশনা। আপনি তাকে একটা নির্দেশ দিবেন বা আদেশ দিবেন, এই তুমি এই কাজটা আমাকে করে দাও, ঠিক আছে, আমার এই জিনিসটা লাগবে, তুমি কি পারবে কি না, আমি এইভাবে জিনিসটা চাচ্ছি, তুমি এইটা এইভাবে আমাকে ঠিক করে দাও। এই বিষয়গুলোকে করে নিতে হবে চ্যাট জিপিটি দিয়ে। আমরা চাইলে নিজেরাও লিখে লিখে প্রম্পট বানাতে পারি, কিন্তু এই অটোমেশনের যুগে, এই দ্রুতগতির যুগে এসে আমরা যদি নিজে নিজে একটা প্রম্পট বানাতে চাই, একটা প্রম্পট বানাতেই লাগবে 5 মিনিট, আর চ্যাট জিপিটি আমাকে 5 মিনিটে হাজার হাজার প্রম্পট লিখে দিবে। তাহলে আমি নিশ্চয়ই নিজে নিজে আর কি প্রম্পট তৈরি করব না, তাই না? চ্যাট জিপিটি দিকেই একে দিয়েই প্রম্পট বানাবো। তো এখন চ্যাট জিপিটি দিয়ে কিভাবে প্রম্পট বানাবো, সেটার জন্য আমরা চাইলে রেফারেন্স নিতে পারি। ধরেন আমি এখানে চাইলে কথোপকথন করতে পারি, আবার চাইলে এখান থেকে আমি যে ধরনের ইমেজ বানাতে চাই সেই ধরনের ইমেজকেও কিন্তু আমি নিয়ে এসে বলতে পারি যে আমাকে এই ধরনের ইমেজের জন্য প্রম্পট লিখে দাও। তো ধরেন আমি এই যে লেবু আছে, এই লেবুর ছবিটাকে আমি এখান থেকে কপি করলাম, ঠিক আছে, আমি এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এরপর এখানে কপি ইমেজ নামে একটা অপশন আছে, কপি ইমেজে ক্লিক করলাম, এরপরে আমার ইমেজটা কিন্তু কপি হয়ে গেল। এখন আমি যদি চ্যাট জিপিটিতে যাই এবং এখানে কন্ট্রোল প্রেস করে ধরে ভি বাটন প্রেস করি, কন্ট্রোল ভি, তাহলে আমার এই ছবিটা এখানে সরাসরি আপলোড হলো, ঠিক আছে। আমার এখান থেকে ছবিটা কিন্তু ডাউনলোড করতে হয়নি, ডিরেক্ট আমি কপি করে এখানে চ্যাট জিপিটিতে আপলোড করলাম। তুমি অত দূরে কেন, সামনে আগে আসো, ঘুমালে হবে না, মনোযোগ দিয়ে দেখো।
তো এখানে আমি ছবিটা আপলোড করলাম, আপলোড করার পরে আমি কি চাই, এই ছবিটার মতো করে আমি ধরেন 5টা ইমেজ তৈরি করতে চাই বা 50টা ছবি তৈরি করতে চাই কিংবা 1000টা ছবি তৈরি করতে চাই, আপনার যেই কয়টা দরকার আপনি সেই কয়টাই বলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো ধরেন আমার এখানে আমরা কম করেই করছি, আমার 5টা ছবি লাগবে লেবু নিয়ে। তা আমি ছবি রেফারেন্স ছবি তো অলরেডি আপলোড করেছি এবং এখানে চ্যাট জিপিটির একটা ভয়েস টাইপিং মুড আছে, ঠিক আছে। আপনারা এই ভয়েস টাইপিং কেউ ব্যবহার করেন? আমরা এতদিন পর্যন্ত আমাদের ধরেন ভয়েস টাইপিং করে আসছি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, তারপরে ম্যানুয়ালি তো টাইপিং করছিই, কিন্তু সব ক্ষেত্রেই দেখা যেত যে অন্যান্য যে ভয়েস টাইপিং অ্যাপগুলো আছে এরা অনেক কিছু ভুল করে, আমি যেটা বলছি সেটা বুঝতে পারে না। কিন্তু চ্যাট জিপিটি রিসেন্টলি যে আপডেটটা করছে, তাদের এই ভয়েস টাইপিংটা আপনার যে বাংলা ভাষা আছে সেটাকে খুব নিখুঁতভাবে তারা বুঝতে পারে, এবং শুধু বুঝতে পারে না, আপনার কোথায় দাড়ি হবে, কোথায় কমা হবে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন হবে, সব কিছু কিন্তু চ্যাট জিপিটি বুঝতে পারে, ঠিক আছে। কারণ আমি এখানে 10 লাইনের একটা লেখা প্রম্পট লিখে চ্যাট জিপিটিকে দিব, এখন 10 লাইন লিখতে গেলে আমার সময় লাগবে না? অনেক সময় লাগবে। তা আমার তো এত সময় নাই, আমি কি করব, এই ভয়েস টাইপিংটা ব্যবহার করে আমি চাইলে একটানা 5 মিনিট ধরে কথা বলবো, একটানা 2 মিনিট ধরে কথা বলে যত বিষয় আছে সব কিছু আমি যেভাবে চাই খুব সহজে আমি সেই জিনিসগুলোকে বলে সেই জিনিসটা আমি এখানে লিখে ফেলতে পারবো। তো কিভাবে লেখে চলেন। আমি চাচ্ছি আমার লেবুর এই ছবিটার মতো 5টা ছবি ডিজাইন করার জন্য, তাহলে আমি এখানে বলি, এখানে ভয়েস টাইপিংটা অন করি অ্যান্ড অ্যালাউ করে দিই। হ্যালো, আচ্ছা এখানে ভয়েস টাইপিং হচ্ছে, তার মানে আমার যে মাইক্রোফোন সেটআপ এটা ঠিক আছে। আপনাদের কম্পিউটারে আপনারা যখন ভয়েস টাইপিং করবেন মাইক্রোফোন লাগবে, ঠিক আছে, মাইক্রোফোন লাগবে, অথবা আপনার যে হেডফোন আছে, হ্যাঁ ইয়ারফোন, যে হেডফোনে কথা শোনা যায় সেই হেডফোন লাগবে, অনেক সময় অনেক হেডফোনে হয় না। তো ওইটা যদি থাকে আপনার, আপনি তাহলে ভয়েস টাইপিং করতে পারবেন। এবং মোবাইলে হয়, মোবাইলে তো অবশ্যই সবার মোবাইলেই হবে, ফোনে হবে, এটা খুবই ইজি একটা ব্যাপার। তা আমি এখানে ভয়েস টাইপিং করি। আমার যে ছবিটা আমি এখানে আপলোড করেছি সেই ছবির মতো করে আমি এই ক্যাটাগরির 5টা নতুন ছবি তৈরি করতে চাই, বিভিন্ন ভেরিয়েশনে, বিভিন্ন কালারের লেবু আমি তৈরি করতে চাই, সবগুলো রিয়েলিস্টিক হতে হবে এবং খুবই বাস্তবসম্মত হতে হবে। এই ছবিগুলো আমি অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে সেল করব এবং গুগল ফ্লো দিয়ে, ন্যানো ব্যানানা দিয়ে এই ইমেজগুলোকে তৈরি করব, তৈরি করে সেগুলোকে মার্কেটে আপলোড করব। এর জন্য আমাকে নিখুঁতভাবে একদম পারফেক্ট 5টা খুবই ডিটেলসে প্রম্পট লিখে দাও। এই যে বিশাল বড় একটা কথা বললাম, এই কথাটুকু লিখতে গেলে আমার অনেক সময় লাগতো, বাট এবার দেখেন আমি অল্প সময়ের মধ্যে যা বলছি সব কিছু নির্ভুলভাবে কিন্তু এখানে লেখা আসছে। আপনি দেখেন তো কোনো বানান ভুল আছে কি না। বানান ভুল থাকলেও সেটা খুবই সামান্য, খুবই কম, এবং সেটা কোনো ইস্যুই নয়, ঠিক আছে। আমরা কি বলছি এখানে, আমার যে ছবিটা এখানে আমি আপলোড করেছি সেই ছবির মতো করে আমি এই ক্যাটাগরির 5টা নতুন ছবি তৈরি করতে চাই বিভিন্ন ভেরিয়েশনে, এখানে একটা কমা দিয়ে দিছে। বিভিন্ন কালারের লেবু আমি তৈরি করতে চাই, সবগুলো রিয়েলিস্টিক হতে হবে এবং খুবই বাস্তবসম্মত হতে হবে। এই ছবিগুলো আমি অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে সেল করব এবং গুগল ফ্লো দিয়ে, ন্যানো ব্যানানা দিয়ে এই ইমেজগুলোকে তৈরি করব। মানে এই গুগল ফ্লো বা ন্যানো ব্যানানার কথা যে আমি বলছি, এটা ইমেজ তৈরি করার একটা মডেল, ঠিক আছে। আমরা যেই এআই দিয়ে ইমেজগুলোকে তৈরি করব সেই মডেলের নামটাও আমি এখানে উল্লেখ করে দিলাম, যেন চ্যাট জিপিটি আমাকে বুঝতে পারে যে আমি কোন এআই দিয়ে তৈরি করব, তাহলে সেইভাবে আমাকে প্রম্পটটা লিখে দেবে, ঠিক আছে। অ্যান্ড পরবর্তীতে আমি বলছি যে আমাকে নিখুঁতভাবে পারফেক্ট 5টা প্রম্পট খুব ডিটেলসে দাও, ঠিক আছে। এই যে ডিটেলস কথাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকটা যখনই নির্দেশনা দেবেন বলবেন যে আমাকে ডিটেলসে লিখে দাও, ঠিক আছে। ডিটেলসে দিলে ও বিস্তারিত লিখবে, আর যদি ডিটেলসে না বলেন খুব ছোট ছোট করে লিখবে, এবং ছোট ছোট করে যখন লেখে তখন কিন্তু এটা খুব একটা ইউনিক হয় না। তো এই জন্য আমাদের ডিটেলসে দরকার। এখন আমার সব কিছু ঠিক আছে, আমি এই জায়গায় সাবমিট করে দিব, সেন্ড করে দিলাম। অ্যান্ড সেন্ড করার পরে এখানে অ্যানালাইজ হচ্ছে, দেখেন এখানে আমাকে বলছে আমি যে ইমেজটা দিয়েছি এটার মিনিমাল লাইফস্টাইল ফটোগ্রাফি এবং ন্যাচারাল লাইট, সফট শ্যাডো, টপ কম্পোজিশনে এই ধরনের ডিজাইন আর কি, এই ধরনের স্টাইল।
এবং এইটার জন্য আমাকে 5টা দেখেন প্রম্পট লিখে দিয়েছে, যেই প্রম্পটগুলো ব্যবহার করে আমি এখন চাইলে খুব সহজেই ইমেজ ক্রিয়েট করতে পারবো। এখন এই 5টা প্রম্পট দিয়ে কীভাবে ইমেজ তৈরি করব চলেন। এটার জন্য আমাদেরকে যেতে হবে গুগল ফ্লোতে। তাহলে প্রম্পট আমরা কি দিয়ে তৈরি করলাম? চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট তৈরি করলাম। এই যে প্রম্পট যে তৈরি করলাম সেটার আইডিয়া কোন জায়গা থেকে নিলাম বলেন? ছবি থেকে। ছবিটা কোন জায়গায় ছিল? অ্যাডোবি স্টকে ছিল। আমি যে মার্কেট প্লেসে বিক্রি করব, ওই মার্কেট প্লেস থেকেই আমি আইডিয়া নিলাম যে আমার কী ধরনের ছবি তৈরি করাটা উচিত। এখান থেকে আমরা আইডিয়া নিলাম, অ্যাডোবি স্টক থেকে আইডিয়া নিয়ে আমরা প্রম্পট তৈরি করলাম চ্যাট জিপিটিতে। আর এই প্রম্পটটা দিয়ে, এই চ্যাট জিপিটির যে প্রম্পট আছে, এই প্রম্পট দিয়ে আমরা আবার ইমেজ জেনারেট করব। অন্যান্য বিভিন্ন এআই মডেল আছে, যেমন আজকে আমরা ন্যানো ব্যানানা দিয়ে ইমেজ তৈরি করা শিখতেছি, তো আমরা ন্যানো ব্যানানা দিয়ে ইমেজ তৈরি করতে পারবো। চ্যাট জিপিটি দিয়েও কিন্তু ছবি তৈরি করা যায়। আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়েও করতে পারবেন। আবার চাইলে আরও অন্যান্য এআই আছে। ইমেজ তৈরি করার এআই এর কোনো অভাব নাই, ঠিক আছে? কিন্তু অনেক এআই ফ্রি, আবার অনেক এআই আপনার প্রিমিয়াম, টাকা খরচ করে করতে হয়। সো আমরা যে কাজটি করব, আমরা নতুন একটা ট্যাবে যাই। নতুন একটা ট্যাবে গিয়ে আমি এখানে গুগল ফ্লো লিখে সার্চ করব। গুগল ফ্লো, মনে থাকবে এগুলো? লেখাটা ভালো করে দেখি, গুগল ফ্লো। গুগল ফ্লো লিখে সার্চ করলাম, করলে এখানে দেখবেন গুগল ল্যাবস থেকে ফ্লো অপশন আসবে। আপনি সরাসরি ফ্লোতে ক্লিক করবেন। ক্লিক করলে এই জায়গায় আপনার ক্রিয়েট উইথ ফ্লো নামের একটা বাটন পাবেন। এই ক্রিয়েট উইথ ফ্লো বাটনে ক্লিক করতে হবে। করার পরে একটু ওয়েট করি। এরপরে আমাকে এখানে বলতেছে সাইন আপ করার জন্য। তো আমার যে ইমেইল আছে, আমি সেই ইমেইলটাতে ক্লিক করব। করলে এটা সাইন আপ করে ফেলবে অটোমেটিকলি। আমাকে নতুন করে আর অ্যাকাউন্ট করতে হচ্ছে না আলাদা করে, ঠিক আছে? এরপরে আবার এখানে ক্রিয়েট উইথ ফ্লো বাটন আসছে। আমি আবার এখানে ক্রিয়েট উইথ ফ্লো বাটনে ক্লিক করি। ওকে, করলাম। করার পরে এখানে নিউ প্রজেক্ট অপশন আসছে, গেট স্টার্ট অপশন আসছে। আমি স্টার্ট করে দিলাম এবং এইখানে নিউ প্রজেক্ট বাটন আসছে। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ঠিক আছে, নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার সামনে একটা উইন্ডো আসবে। মানে এটা একটা আপনার ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারের মতো, বা ইমেজ ক্রিয়েট করার সফটওয়্যার বলতে পারেন। তো এখানে ইমেজটা কিভাবে ক্রিয়েট হবে, এই যে দেখেন এখানে লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, মানে তুমি কি তৈরি করতে চাও সেই কথাটা আমাকে বলো। তা আমার যে প্রম্পট আছে, আমি যে প্রম্পটটা চ্যাট জিপিটিতে তৈরি করলাম, এই যে একটা প্রম্পট, এই প্রম্পটটাকে আমি পুরাটাকে কপি করব। ঠিক আছে, আমরা এটাকে খুব সহজে সিলেক্ট করা যায়। আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করি বা দুইটা তিনটা একসাথে ক্লিক করি, তাহলে এই লেখাটা পুরোটা সিলেক্ট হবে। এরপর আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পরে আমি এখানে ফ্লোতে ব্যাক করলাম। ঠিক আছে, ফ্লোতে আসলাম, এই উইন্ডোতে আসার পরে এখানে আমার লেখাটাকে আমি পেস্ট করে দেবো, সিম্পল। এরপরে এখানে দেখেন ন্যানো ব্যানানা 2 সিলেক্ট আছে, তাই না? এই ন্যানো ব্যানানা 2 এইটা হচ্ছে ইমেজের মডেল, ছবি তৈরির মডেল। আমরা ন্যানো ব্যানানা 2 মডেল দিয়ে ইমেজ তৈরি করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখবেন ইমেজ এবং ভিডিও দুইটা অপশন আছে। তো ভিডিওর দরকার নাই, আমার দরকার হচ্ছে ইমেজের। ঠিক আছে, আপনার ইমেজ সিলেক্টেড আছে কিনা এটা চেক করবেন। এরপরে নিচের লাইনে আমরা যদি আসি, এখানে বিভিন্ন রেশিও আছে। দেখেন এখানে 16:9, এটার অর্থ হচ্ছে আমরা যে এই যে ইউটিউবে ভিডিওগুলো দেখি না, এগুলো কিন্তু চওড়া বেশি না, এটা হচ্ছে ইউটিউব ভিডিওর মতো সাইজ। ঠিক আছে, এরপরে 4:3, এরপরে 1:1, মানে এটা হচ্ছে স্কোয়ার সাইজ। সো এখানে বিভিন্ন ধরনের রেশিও আছে। তো আপনি ইমেজ তৈরি করার ক্ষেত্রে এই 16:9 যেটা, এটাকেই ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটাই সব থেকে ভালো হয় আপনার জন্য। তো দ্বিতীয় লাইন গেল। এরপরে তৃতীয় লাইনে যখন আসবে, এখানে দেখেন 1x, 2x, 3x, 4x, এই জিনিসগুলো কি? এটার অর্থ হচ্ছে আমি এই যে একটা প্রম্পট যে দিলাম, এই একটা প্রম্পট দিয়ে কয়টা ছবি তৈরি হবে। আমি যদি 1x দেই তাহলে কয়টা হবে? একটা। যদি x2 দেই তাহলে 2টা, x3 দিলে 3টা, x4 দিলে 4টা। তো আমার একটা প্রম্পট দিয়ে আমি যে কটা ছবি তৈরি করতে চাই সেই কটা সিলেক্ট করবো। তো আমি এখান থেকে 2টা দিলাম। ঠিক আছে, আমি চাচ্ছি একটা প্রম্পট দিয়ে 2টা ইমেজ তৈরি হবে। এরপরে নিচের যে লাইনটা আছে, এখানে ন্যানো ব্যানানা মডেল সিলেক্ট করার অপশন আছে।
তো আমি মডেলে সিলেক্ট করলে দেখেন ক্লিক করলে আমার 3টা মডেল দেখাচ্ছে। একটা হচ্ছে ন্যানো ব্যানানা প্রো, একটা হচ্ছে ন্যানো ব্যানানা 2, আর একটা হচ্ছে ইমেজিন 4। তো এখানে কোন মডেল দিয়ে আমরা ইমেজ জেনারেট করব? দেখেন ইমেজিন 4 হচ্ছে গুগলের অনেক আগের ইমেজ তৈরির মডেল, ঠিক আছে? মানে এখানে যে 3টা মডেল আছে এগুলোর মধ্যে সবথেকে পুরাতন হচ্ছে ইমেজিন 4। তারপরে আপডেট আসছে হচ্ছে ন্যানো ব্যানানা 2, ঠিক আছে? এটা কিছুদিন আগে পর্যন্ত ছিল, কিন্তু নতুন করে আবার আপডেট আসছে ন্যানো ব্যানানা প্রো, মানে এইটার থেকেও আরও ভালো ছবি তৈরি করতে পারে। ন্যানো ব্যানানা প্রো একটা মডেল আছে এইটা। তাহলে আমরা লেটেস্ট যেটা ভালো মডেল, যেটা সব থেকে ভালো ছবি তৈরি করতে পারে, আমরা সেটাই ট্রাই করব। তো আমি এখান থেকে ন্যানো ব্যানানা প্রো যেটা আছে এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে আমি এখানে ফাঁকা জায়গায় ক্লিক করতে পারি। এবার দেখেন এখানে ন্যানো ব্যানানা প্রো সিলেক্টেড আছে, X2 সিলেক্টেড আছে। তার মানে আমার একটা প্রম্পট দিয়ে 2টা ছবি তৈরি হবে। এখন এখানে যে এই যে সাবমিট বাটন আছে, এই আইকনটা এখানে ক্লিক করলে আমার এখানে দেখেন 2টা ছবি তৈরি হওয়া শুরু হয়েছে। তো এখানে তৈরি হওয়া শুরু হোক, আমার মডেল সব কিছু সিলেক্টেড আছে। এবার পরের যে প্রম্পট আছে, আমি দ্বিতীয় নাম্বার প্রম্পটটাকেও কপি করলাম, এখানে এনে কন্ট্রোল ভি দিলাম, এরপরে ইন্টার বাটন প্রেস করলাম। তাহলে এই পরের যে প্রম্পটটা, এটা দিয়েও কিন্তু আরও 2টা ছবি তৈরি হচ্ছে, ঠিক আছে? আবার পরের যে প্রম্পট আছে এটাকেও কপি করলাম, ফ্লোতে আসলাম, আবার কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে? আচ্ছা, আবার ইন্টার করে দিব। তাহলে আরও 2টা ইমেজ তৈরি হতে থাকবে। এবার ইমেজগুলো দেখেন, একটা ইমেজ 2টা ইমেজ তৈরি হয়েছে অলরেডি। আমরা যে ইমেজটা রেফারেন্স হিসেবে নিছিলাম, এই ইমেজটার মতো লাগে কি না? হ্যাঁ, এই ইমেজটার মতো হুবহু তো হবে না। মানে এখানে যে স্টাইল আছে, আপনি যদি হুবহু ওই স্টাইলই জেনারেট করেন, তাহলে তো এটা মার্কেটে কপিরাইট হবে, মানে মার্কেটে আর নেবে না, ঠিক আছে? আপনাকে চেক করতে হবে এখানকার যে লেবুগুলো আছে, যে থালাবাটি আছে, এই ধরনের অবজেক্ট, এই ধরনের ডিজাইনেই কিন্তু আমাদের ইমেজগুলো তৈরি হচ্ছে কি না সেটা চেক করতে হবে। সো দেখেন এখানে আমরা বিভিন্ন ভেরিয়েশন চেয়েছিলাম। আমরা চাইছিলাম বাস্তবিক টাইপের হতে হবে। বাস্তব যখন হবে, বাস্তবের লেবুগুলোর উপরে তো এই ধরনেরই চিহ্ন থাকে নাকি না? আপনার কি মনে হয় কার্টুনের মতো থাকে, একদম নিখুঁত? হ্যাঁ, এই ধরনের বিভিন্ন সমস্যা থাকে। সো এই জিনিসটা আমরা খুব সহজে বুঝতে পারছি। এরপরে এখানে 2 কালারের লেবুই রাখছে এই ইমেজের ভেতরে। সো এইভাবে আমাদের ইমেজগুলোকে ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা কয়টা প্রম্পট দিয়েছিলাম? 1টা 2টা 3টা প্রম্পট দিয়েছি। এরপরে 4 নাম্বার প্রম্পটটাকেও আমরা কপি করি, ফ্লোতে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টার করে দিই। এরপরে 5 নাম্বার যেটা আছে এটাকেও কপি করি, তারপরে কন্ট্রোল ভি, এরপরে ইন্টার করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ইমেজ ক্রিয়েট করার প্রসেস। এই ছবিগুলো আমরা এই ফ্লো দিয়ে খুব সহজে তৈরি করলাম। এখন ঘটনা হচ্ছে এই যে আমরা যে ফ্লো দিয়ে, গুগল ফ্লো দিয়ে ইমেজগুলো তৈরি করলাম, 5 দুগুণ 10টা ছবি তৈরি হলো, ঠিক আছে? এই গুগল ফ্লো দিয়ে আপনি দিনে কয়টা করে ছবি তৈরি করতে পারবেন ফ্রিতে? আসলে এইটার বলাটা মুশকিল। আপনি হয়তো 15 থেকে 20টা ছবি তৈরি করতে পারবেন প্রত্যেক দিন একটা জিমেইল দিয়ে, ঠিক আছে? তা আপনি যদি কয়েকটা জিমেইল অ্যাকাউন্ট থাকে আপনার, ধরেন আমার এখানকার মতো, খেয়াল করেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা, এই ধরনের আপনি যদি আপনারও যদি এই ধরনের বিভিন্ন, আমি বলছি যে মোবাইল দিয়ে কিন্তু একাধিক জিমেইল ক্রিয়েট করা যায়, ঠিক আছে, খুব সহজে। তা আপনি 5টা 6টা 7টা 8টা 10টা জিমেইল লগ ইন করে রাখেন, সবগুলোতে তো আপনার অ্যাকাউন্ট দরকার নাই, আপনার সবগুলোর মাধ্যমে আপনি ইমেজ ক্রিয়েট করার জন্য কাজে লাগাবেন, ঠিক আছে? সো জিমেইল খুলতে কি তো আপনার তো টাকা লাগতেছে না, নাকি টাকা লাগবে? টাকা লাগবে না। তাহলে আপনি জিমেইল ক্রিয়েট করবেন। আপনার যখন এই অ্যাকাউন্টে ধরেন লিমিট শেষ হয়ে যাবে, আপনি এটা বাদ দেন, তখন নতুন একটা ইমেইলে যাবেন, নতুন একটা ইমেইলে গিয়ে এখানে ফ্লো লিখে সার্চ করবেন, এই ফ্লোতে যাবেন, গিয়ে আপনি এখান থেকে নিউ প্রজেক্ট ওপেন করবেন, করে আপনি এইখানে আবার 15টা করবেন। সো এইভাবে যদি আপনি 5টা আপনার অ্যাকাউন্টেই করেন, ধরেন মিনিমাম 5টা যদি আপনার জিমেইল থাকে, তাহলে ডেইলি আপনি কয়টা করতে পারছেন? 15টা করে হলে অনেকগুলো, তাই না? অনেকগুলো করতে পারছেন, প্রায় 70-80টার মতো। তো ডেইলি আপনার 100টা করে করলে এটা তো অনেক বেশি, কারণ আপনার এতগুলো ইমেজ আপনি দিবেন কোথায়? আপনি যদি ডেইলি 10টা 15টা করেও করেন,
এটাও কিন্তু অনেক বেশি হয়ে যায়। ধরেন আপনার কিন্তু নতুন অ্যাকাউন্টে আপনার প্রথমবার যখন আপনি ফাইল সাবমিট করবেন, আপনার লিমিট কয়টা জানেন? মাত্র 50টা। প্রথমবার আপনি মাত্র 50টা ইমেজ সাবমিট করতে পারবেন এবং এটা 1 সপ্তাহ সময় নেবে। ঠিক আছে? 1 সপ্তাহে আপনি 50টা সাবমিট করতে পারেন। পরের বার যদি অ্যাপ্রুভ করে, এই ইমেজগুলো যদি অ্যাপ্রুভ করে, তাহলে পরের বার থেকে কি করবে, আপনার ডেইলি লিমিট, আপনার সপ্তাহের লিমিট হবে 100টা। মানে আপনি প্রত্যেক 7 দিনের মধ্যে আপনি সর্বোচ্চ 100টা ইমেজ মার্কেট প্লেসে সাবমিট করতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনি এত বেশি ইমেজ তৈরি করে করবেনটা কি, তাই না? এটা হচ্ছে একটা ব্যাপার। এখন আমরা এখানে যে ছবিগুলো তৈরি করলাম, এগুলা কি ডিরেক্ট আমরা মার্কেটে আপলোড করতে পারবো? হ্যাঁ, চাইলে আমরা এগুলো ডিরেক্ট মার্কেটে আপলোড করতে পারবো, কিন্তু করলে এইগুলা অ্যাপ্রুভ নাও হতে পারে। ঠিক আছে? এগুলো মার্কেটে আপলোড করলে এগুলো অ্যাপ্রুভ নাও হতে পারে, এগুলো হয়তো ডিজেবলও হতে পারে। তাহলে আমরা কি করব, আমরা এইগুলাকে আরেকটা প্রসেসিং আছে, এই ছবি তৈরি করার পরে এই ছবিগুলোকে আবার আপ স্কেল করতে হবে। আগে আমরা এটা ডাউনলোড করে নিই। এই ছবিগুলো ডাউনলোড কিভাবে করবেন, আপনি চাইলে একটা একটা করে ডাউনলোড করতে পারেন। দেখেন, এই ছবির উপরে যখন মাউস রাখেন, এখানে একটা 3 ডট অপশন পান, মোর অপশন। এখানে গেলে ডাউনলোড অপশন পাবেন, আছে? এই ডাউনলোড অপশন থেকে 2K অপশন আছে, 1K অপশন আছে, যেটা খুশি আপনি সেই অপশনে ডাউনলোড করতে পারেন। আর যদি একসাথে সব ডাউনলোড করতে চান, তাহলে কি করবেন, এখানেও 3 ডট অপশন আছে, মোর অপশন। আপনি এখানে যাবেন, এই জায়গায় গেলে ডাউনলোড প্রজেক্ট নামে একটা অপশন পাবেন। ঠিক আছে? এই ডাউনলোড প্রজেক্টে ক্লিক করবেন, আপনার এই সবগুলো ফাইল একসাথে একটা ফোল্ডারের ভেতরে ডাউনলোড হবে। সো দেখেন, আমাদের সবগুলো ফাইল একটা ফোল্ডারের ভেতরে ডাউনলোড হলো, জিপ ফোল্ডার। আমি যদি এখন এই জিপ ফোল্ডারটা ওপেন করি, সরাসরি আমার ডাউনলোড ফাইলের ভেতরে গিয়ে এই যে ডাউনলোড লেখা আছে, আমি এই ফোল্ডারটার ভেতরে কি করব, এটাকে এক্সট্র্যাক্ট করব। এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করি, অনেক লোড নিচ্ছে দেখি। মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি এখানে এই যে এক্সট্র্যাক্ট ফাইল নামে একটা অপশন পাবেন। ঠিক আছে? এক্সট্র্যাক্ট ফাইলস, এটার অর্থ কি, মানে এখন যে অবস্থায় আছে এটা একটা জিপার ব্যাগের মধ্যে আছে। আমাদের যে খরচের ব্যাগ থাকে, এই খরচের ব্যাগের মধ্যে অনেক ধরনের বাজার সদাই থাকে নাকি? এই বাজার সদাইগুলো দেখবেন কোনোটা আবার আরেকটা পলিথিনের ব্যাগের ভেতরে আছে, আরেকটা খোলা আছে, আরেকটা বিভিন্নভাবে আছে। সেম একইভাবে এই জিপার ব্যাগ, এই ব্যাগের ভেতরে আমাদেরকে একটা ফোল্ডার বের করে দিবে, ওই ফোল্ডারের ভেতরে সব ডিজাইনগুলো থাকবে। সো আমি এখান থেকে ডাউনলোডের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এক্সট্রাক্ট ফাইল অপশনে ক্লিক করব, এরপরে ওকে করে দিব। ওকে করলে দেখেন একই নামের একটা ফোল্ডার আমাকে বের করে দিছে। তা আমার এই ফোল্ডার, এই জিপ ফাইলটার আর কোনো দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে? এখন আমি যদি এই ডাউনলোড ফোল্ডারটা ওপেন করি, দেখেন এটার ভেতরে আপনার সবগুলো ডিজাইন দেখা যাচ্ছে। এখন আপনাকে ইমেজগুলোকে আবার চেক করতে হবে যে কোনো ইমেজের মধ্যে কোনো সমস্যা আছে কি না। হ্যাঁ, এমন অনেক ইমেজ থাকে যেগুলা দেখা যায় যে রিয়েলিস্টিক লাগে না, মনে হয় যে কোনো একটা সমস্যা আছে। হ্যাঁ, সমস্যাগুলো কিন্তু তখন চোখে ধরা পড়বে। ঠিক আছে? এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের এই ইমেজগুলোতে আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, তার মানে এগুলো আমরা মার্কেট প্লেসে আপলোড করতে পারবো। এখন এটা মার্কেট প্লেসে আপলোড করতে গেলে এই ছবিগুলোর আরেকটা কাজ আছে, আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা কি, এইটার সাইজটা বাড়াইতে হবে বা আপ স্কেল করতে হবে। ঠিক আছে? এটাকে বলা হয় আপ স্কেল করা। এই আপ স্কেলটা কীভাবে করব, আমি এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে একটু প্রপার্টিজটা আপনাকে দেখাই। প্রপার্টিজে গেলাম, এখানে গিয়ে দেখতে পাচ্ছি আমার ইমেজের সাইজ কত, 917 কিলোবাইট। ঠিক আছে? এবং আমি যদি ডিটেলসে যাই, আমার এটার ডাইমেনশন হচ্ছে 1376 বাই 768। এখন আমি যদি একটু অ্যাডোবি স্টকে যাই, তাহলে একটু সুবিধা হয়। অ্যাডোবি স্টকে ধরেন গেলাম, এবার এখান থেকে ধরেন আপলোডে গেলাম। আপলোডে আসার পরে আপলোডে আবার যাই। আপলোডে আসার পরে এবার দেখেন এই জায়গায় এই যে ইমেজেস অপশন আছে, জেপিজি ফাইল ইমেজেসের ভিতরে যদি আমি ক্লিক করি, আমাকে এখানে ডিরেকশন দিচ্ছে যে আপলোড করতে গেলে আমার ইমেজের সাইজগুলো কত বড় হতে হবে, এখানে সেই নির্দেশনাটা দেওয়া আছে।
ঠিক আছে? তো এখানে লেখা আছে মিনিমাম ইমেজ রেজুলেশন হবে 4 মেগাপিক্সেল এবং ম্যাক্সিমাম ইমেজ রেজুলেশন হবে 100 মেগাপিক্সেল। ঠিক আছে? তো এই 4 মেগাপিক্সেল 100 মেগাপিক্সেল আমরা তো বুঝতেছি না ভাই এটা কি জিনিস। তো আমি যদি এখানে বলি গুগলে সার্চ করি 4 MP 4 মেগাপিক্সেল মানে কি, 4 মেগাপিক্সেল মানে কত পিক্সেল, আমি যদি এটা একটু সার্চ করি 4 মেগাপিক্সেল মানে কত পিক্সেল, আমি এআই মোডে সার্চ করলাম তাহলে সহজেই বুঝতে পারবো। এখানে আমাকে দেখেন বিস্তারিত দেখাচ্ছে সাধারণ রেজুলেশন হচ্ছে সচরাচর 4 মেগাপিক্সেল ক্যামেরার অর্থ রেজুলেশন হয় হচ্ছে 2560 বাই 1440। আর আমি যে ছবিটা তৈরি করেছি, আমার যে ছবিটার রেজুলেশন সেটা হচ্ছে 1376 বাই 768। তার মানে আমার এখানে অনেক কম, এটা এখানে হতে হবে মিনিমাম 2500 আর এখানে মিনিমাম 1400, কিন্তু আমার আছে তাই নাই, এটাকে আমার দ্বিগুণ করতে হবে না বা আরও বেশি করতে হবে। সো এই রেজুলেশন বাড়ানোর কাজটাই এখন আমাকে করতে হবে, না হলে কিন্তু আমি এই ছবিটা মার্কেট প্লেসে আমি আপলোড করতে পারবো না। ঠিক আছে? এই আপলোড করতে গেলে তখন আমাকে ইরর দেখাবে। তো এই রেজুলেশনটা আমাকে ঠিক করতে হবে। আমি কিভাবে রেজুলেশনটা ঠিক করব, চলেন রেজুলেশন ঠিক করার জন্য আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব, আপস্কেলার লিঙ্ক। ঠিক আছে? আপস্কেলার অনেক অ্যাপস আছে, বাট অনেক অ্যাপস ব্যবহার করতে গেলে আপনাদের কাছে সমস্যা কষ্ট হতে পারে। সো আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব, এই যে এখানে একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে? এটা একটা পেইড লিঙ্ক, মানে আপনার একটা আপস্কেল করতে গেলে মানে অনেক সময় বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো টাকা খরচ করে ব্যবহার করতে হয়। হ্যাঁ, বাট আমি নিজে একটা আপস্কেলার তৈরি করেছি যেটা আপনাকে আমি ফ্রিতে দিচ্ছি ব্যবহারের জন্য। এটা দিয়ে আপনার আপস্কেল হবে 100% এবং মার্কেটে অ্যাপ্রুভ রেশিও বাড়বে বলা যায়। ঠিক আছে? রিজেক্ট খুব কম হবে। সো এটা আপনাকে ব্যবহার করে আপস্কেলটা করতে হবে। ঠিক আছে? সো একদিনে এত কিছু শিখেলে আবার অনেক কিছু মাথার উপর দিয়েও যাইতে পারে। আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বুঝতে পারতেছো তো? বাসায় গিয়ে আপনাদেরকে কিন্তু এই ইমেজগুলো ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ইমেজ ক্রিয়েট করবেন এবং সেগুলোকে আপ স্কেল করবেন। সো কীভাবে করবেন চলেন। ইমেজ আপ স্কেল করার জন্য আপনি প্রথমত এই লিঙ্কটা ওপেন করবেন। ঠিক আছে? আমি এই লিঙ্কটাকে এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি যেন আপনাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, হোয়াটসঅ্যাপ স্লো কাজ করতেছে, আমি পরে দিয়ে দিব। তো এই লিঙ্কে যাবেন, যাওয়ার পরে আপনার কাজ কি, এইখানে দেখেন কানেক্ট নামে একটা বাটন আছে। ঠিক আছে? প্রথমে আপনি এই কানেক্ট বাটনে ক্লিক করবেন, করার পরে 2-1 সেকেন্ড একটু অপেক্ষা করবেন। আপনার ইন্টারনেট কানেকশন আছে কিনা এটাও চেক করবেন। ইন্টারনেট কানেকশন কিন্তু থাকতে হবে। ঠিক আছে? ইন্টারনেট কানেকশন ঠিক থাকলে এটা আপনার কয়েক সেকেন্ডের মধ্যে এটা কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হলে এই যে টিক মার্ক দেখতে পারবেন। ঠিক আছে? টিক মার্ক দেখতে পারবেন বা এখানে আপনার এই যে এইরকম দেখাবে র্যাম ডিস্ক লেখা থাকবে সবুজ। এরপরে আপনি এই পাশে আসলে কিছু অপশন পাবেন। এখানে একটা প্লে বাটন পাবেন, যেমন আমরা গান প্লে করলে যেরকম বাটন থাকে ওই ধরনের একটা বাটন আছে। সো এই বাটনে পরে ক্লিক করবেন। এখানে কিছু কাজ আছে, যেমন প্রথম যে 1 নাম্বার আপলোড ফাইল আপলোড অপশন, এখানে যা আছে তাই রাখবেন, এটাকে ধরার দরকার নাই। ঠিক আছে? 2 নাম্বারে যেটা আছে এখানে দেখেন লেখা আছে কি ভিডিও আপ স্কেলিং। আপনি যদি এখানে ক্লিক করেন দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ইমেজ আর একটা ভিডিও। তা আমরা কি আপ স্কেল করব? ইমেজ করব, তাহলে আমি এখানে ইমেজ সিলেক্ট করব। এরপরে এই জায়গায় দেখেন মডেল সিলেক্ট করার অপশন আছে, একটা হচ্ছে অ্যানিমি আর্ট। আমি যদি এখানে ক্লিক করি দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে অ্যানিমি আর্ট। সো আপনারা অ্যানিমি আর্ট রাখবেন। ঠিক আছে? আর বাকি যা কিছু আছে সব সেম রাখবেন, এগুলাকে আর ধরার কোনো দরকার নাই। ওকে, এরপরে আমরা যে কাজটা করব, আমাদের কাজ হচ্ছে এই জায়গায় যে প্লে বাটন আছে, আপনার জাস্ট এখানে সিম্পল আপনার যে ইমেজ আপ স্কেলিং এই মডেলটাকে আপনি চেক করবেন। ঠিক আছে কি না? আপনি এইটা ইমেজ যখন আপ স্কেল করবেন আপনার ইমেজ আপ স্কেলিং সিলেক্ট আছে কিনা এটা ভালো করে চেক করবেন। যদি ঠিক থাকে তারপরে এই জায়গার প্লে বাটনে ক্লিক করবেন, এখানে প্রথমে, তারপরে এই জায়গায় ঠিক করবেন, এরপরে এই জায়গায় প্লে বাটনে ক্লিক করবেন।
করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। প্রথমবার 2-1 মিনিট অপেক্ষা করতে হতে পারে, ঠিক আছে? অপেক্ষা করলে এখানে আপনার একটা অপশন আসবে, বলবে যে আপনার পারমিট দিস নোটবুক অ্যাক্সেস টু দ্য ড্রাইভ লিঙ্ক। আপনারা এখানে কি করবেন, কানেক্ট টু গুগল ড্রাইভে ক্লিক করে দিবেন, ঠিক আছে? কানেক্ট টু গুগল ড্রাইভে ক্লিক করলে আপনার এখানে বিভিন্ন অপশন আসবে, আসলে পরে এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আবার যদি কিছু অপশন আসে আপনি একটু নিচের দিকে যাবেন, যে আবার কন্টিনিউ করবেন। আপনার কাজই হচ্ছে কন্টিনিউ করা। যদি কোনো টিক মার্ক চাই, টিক মার্ক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন, ঠিক আছে? যদি কোনো টিক মার্ক চাই, 1টা 2টা 3টা 4টা টিক মার্ক চাই, সবগুলা টিক মার্ক দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করলে দেখবেন এটা ঘুরতেছে এবং একটু নিচের দিকে আসবেন, আসলে দেখবেন এখানে কিছু কোড, কিছু প্রোগ্রাম কাজ করতেছে। তো কিছু প্রোগ্রাম কাজ করতে থাকুক, একটু অপেক্ষা করবেন এখানে 2-1 মিনিট। প্রথমবার একটু অপেক্ষা করতে হবে। এখানে আপনার সফটওয়্যার ইনস্টল হচ্ছে, আপনার যে সফটওয়্যার দিয়ে আপ স্কেলটা হবে সেই সফটওয়্যারটা এখানে ইনস্টল হচ্ছে। কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে। করলে এই জায়গায় একটা অপশন আসবে, চুজ ফাইল অপশন। এই যে দেখেন, প্রোগ্রামিং কমপ্লিট, কাজ কমপ্লিট। এখানে এখন কি আসছে, চুজ ফাইলস। চুজ ফাইল মানে হচ্ছে আপনি আপনার যে ফাইলগুলোকে আপ স্কেল করবেন সেই ফাইলগুলোকে সিলেক্ট করতে হবে। সো আমি চুজ ফাইলে ক্লিক করলাম। করার পরে আপনার যেই ফোল্ডারের ভেতরে ডিজাইন আছে, ধরেন আমার ডাউনলোড ফোল্ডারের ভেতরে এই যে ডাউনলোড, এটার মধ্যে সব ইমেজ আছে। আমি এই ফোল্ডারে গেলাম, গিয়ে Ctrl+A প্রেস করে সবগুলো ইমেজকে আমি সিলেক্ট করে দিলাম একসাথে। এখানে যদি আপনার 100, 200, 300, 400, 500 ছবিও থাকে, আপনি সবগুলো একসাথে সিলেক্ট করে আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে? তাহলে একসাথে কাজ হয়ে যাবে। সো আমি আপলোড করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে ওপেন বাটনে ক্লিক করলাম। এবার একটু অপেক্ষা করি, এগুলা আপলোড হচ্ছে, সব কয়টা আপলোড হবে, আপলোড হয়ে আপ স্কেল হবে, আপ স্কেল হয়ে একা একাই মনে করেন এটা ডাউনলোড হয়ে যাবে। সো এই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি চাইলে এইটাকে মিনিমাইজ করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন, ঠিক আছে? আপনার ওখানে আর কোনো কাজ নাই, ও নিজে নিজে এখন কাজ হবে। এটাই হচ্ছে অটোমেশন। আপনার কাজ হচ্ছে আপনি অন্য নতুন করে প্রম্পট তৈরি করবেন, নতুন করে ইমেজ ক্রিয়েট করবেন, আর এখানে যে কাজটা চলছে সেটা তার মতো করে চলতে থাকবে। যখন কাজ কমপ্লিট হবে, দেখেন সবগুলা আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে এখানে ইমেজ আপ স্কেল শুরু হয়ে গেছে, 4x-এ শুরু হয়ে গেছে, 4 গুণ আপ স্কেল হবে। মানে কোয়ালিটিটা এত ভালো করবে যে মার্কেট প্লেসে যেটা চাচ্ছে, যেই ধরনের চাচ্ছে সেই ধরনেরই করে দিবে। সো এই জায়গায় প্রত্যেকটা 1 বাই 1 আপ স্কেল হচ্ছে। আমাদের এখানে মোট ইমেজ আছে হচ্ছে 5 দুগুণ 10টা ইমেজ কমপ্লিটলি আপ স্কেল হওয়ার পরে একা যখন আপ স্কেল কমপ্লিট হয়ে যাবে তখন নিচের দিকে দেখতে পারবেন সেটা ডাউনলোড একা আবার হয়েও যাবে। সো একটু অপেক্ষা করি, আমরা দেখতে থাকি। এখানে আমাকে বলছে সব কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে, ফাইলগুলো গুগল ড্রাইভে সেভ করা হচ্ছে, ফাইলগুলো জিপ করা হচ্ছে। সো আপনার যদি এই ফাইলগুলো তৈরি করার পরে বা আপ স্কেল করার পরে ধরেন হুট করে কারেন্ট চলে গেছে, আপনার কাজ করতে করতে হুট করে কারেন্ট চলে গেছে, তাইলে ফাইলগুলো কই যাবে, আপনার গুগল ড্রাইভের ভেতরে যাবে। হ্যাঁ, ওখানে গিয়ে সেভ হয়ে থাকবে। আপনি চাইলে পরবর্তীতে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন খুব সহজে। তো এখানে কিন্তু অটোমেটিক এটাকে কাজও শেষ হলো, হয়ে একটা ফাইলও আমাদেরকে ডাউনলোড করে দিছে। দেখেন আমার এখানে একটা ফোল্ডার ডাউনলোড হয়েছে। আমি এবার এই ফোল্ডারটা যদি ওপেন করি, অ্যান্ড এটাকেও আমরা জিপ ফাইল আকারে পাইছি, এটাকেও আমরা কি করব, আনজিপ করব। মাউসের রাইট বাটন ক্লিক করব, এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করে আমরা ওকে করে দিব। অ্যান্ড দেখেন ওইটার ভেতরকার ফোল্ডারটাও বের করে দিছে। যেহেতু ফোল্ডার বের করে দিছে, এটাকে ডিলিট করে দিই। অ্যান্ড এই ফোল্ডারটার ভেতরে আমরা ঢুকে দেখি সবগুলো ইমেজ ঠিক আছে কিনা। তো সব ইমেজ ঠিক আছে। এবার এই ইমেজগুলোর যদি আপনি প্রপার্টিজে গিয়ে দেখেন এটার ডাইমেনশন ঠিক আছে কিনা। এবার দেখেন কয় মেগাবাইট করছে, 2.31 মেগাবাইট। ডিটেলসে গেলে ডাইমেনশন কত করছে দেখেন, 5500 বাই 3072। আর আমাদের এখানে চাইছে কত, এখানে চেয়েছে 4 মেগাপিক্সেল, মানে 2500 বাই 1400 চাইছে। বাট আমরা কিন্তু তার থেকেও অনেক বেশি করছি, তার মানে তার থেকেও আরও ভালো করে ফেলছি, ঠিক আছে? সো এখন কিন্তু আপনি চাইলে এই আপনার যে ইমেজগুলো আছে এইগুলোকে আপনি আপলোড করে ফেলতে পারবেন। তাহলে এখন পর্যন্ত আমি যে বিষয়গুলো, ইমেজ তৈরি করা, ইমেজগুলোকে আপ স্কেল করার যে ব্যাপারগুলো দেখালাম, এই ব্যাপারগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? কি বোঝা গেছে? আমাদের আজকের ক্লাসটা এই টপিকের উপরেই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আপলোড করাটা দেখব।
আপলোড করা আজকেই দেখবো না, কারণ আপলোড করতে গেলে আরও অনেকগুলো প্রসেস আছে যেগুলো আর কি শিখতে আরও কঠিন লাগবে হয়তো বা। তো এই কারণে আগে আমরা ইমেজ তৈরি করা শিখি। এই পদ্ধতি অনুযায়ী আপনারা বাসায় গিয়ে ছবি তৈরি করবেন, মিনিমাম 50টা 100টা ছবি তৈরি করে ফেলবেন, ঠিক আছে? এই 50-100টা ছবি আমরা মার্কেট প্লেসে আপলোড করব। সো এই ছবিগুলো তৈরি করে আপনারা আবার আমাকে কয়েকটা ছবি পাঠাবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিগুলো দিবেন, আমি দেখব। আর ক্লাস রেকর্ড যেটা, এটা আমি কিছুক্ষণের মধ্যে ক্লাস রেকর্ডটা দিয়ে দিচ্ছি। তাহলে ঠিক আছে, আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ হলো। আর ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?